আমার দেবর যিনি পরে আমার স্বামী হয়েছিলেন তার ভালোবাসার প্রকাশ ভিন্ন ধরনের ছিল। প্রায় সে দুপুরের সময় বাথরুমে ডেকে নিত, আমি তার পিঠে সাবান লাগিয়ে দিই। আর যখন আমি ওর পিঠে সাবান লাগাতে যেতাম, আমার দেবর সেই সুযোগে আমার সঙ্গে খুনসুটিতে মেতে উঠতেন। আমার বিয়ে হয়েছিল আমার বড় মামাতো ভাইয়ের সঙ্গে, কিন্তু আমি প্রতিটি রাতে আমার দেবরের সঙ্গে সময় কাটাতাম, অর্থাৎ আমার ছোট মামাতো ভাই জিহাদের সঙ্গে। আমার দেবর আমাকে যে পরিমাণ ভালোবাসা এবং স্নেহ দিত, তাতে আমার মন প্রাণ জড়িয়ে যেত। কিন্তু নিজের স্বামী থাকা সত্ত্বেও আমি কেন আমার দেবরের সঙ্গে আমার চাহিদাটা মেটাতাম, তা জানতে হলে ঘটনাটি আপনাদের পুরো মন দিয়ে শুনতে হবে। আমার নাম আয়েশা। আমার মামার ছিল 2 ছেলে। তারা সম্পর্কে আমার মামাতো ভাই। বড়জনের নাম নাইম এবং ছোটজনের নাম জিহাদ। আমার বিয়ে হয়েছিল বড় মামাতো ভাই নাইমের সঙ্গে। আমি তার থেকে বয়সে 3 বছরের ছোট ছিলাম। আসলে আমার মা এবং মামা ছোটবেলা থেকে আমার সঙ্গে তারা নাইমের বিয়ে ঠিক করে রেখেছিলেন। আমার কলেজে পড়াশোনা শেষ হওয়ার পরে মামাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি এলাম, তখন আমি খুব আনন্দিত ছিলাম, কারণ আমি নিজেরই আত্মীয়র বাড়িতে সংসার করতে এসেছি। তাই আমার মনে কোনো প্রকার দুঃখ কষ্ট ছিল না। আমি বেশ অনুনিশ্চিত খুশি ছিলাম। কিন্তু যখন বাসর রাতে আমার স্বামী ঘরে যখন প্রবেশ করল, তখন তার আচরণ দেখে আমার পায়ের নিচে মাটি যেন সরে গেল। যে মানুষটার সঙ্গে যেন আমার ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছিল, সেই মানুষটি বাসর রাতে আমাকে তার কাছ থেকে ঠেলে দিল। বাসর রাতে যখন আমি আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, তখন সে আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, বিছানা থেকে বালিশটা টেনে নিয়ে একটা চাদর পেতে মেঝের উপর শুয়ে পড়ল। আমি যখন আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম যে সে আমার সঙ্গে এমন অদ্ভুত আচরণ কেন করছে, আমি কি কোনো ভুল করেছি? আজ তো আমাদের মিলনের রাত, আর এই রাতের জন্য কত বছর ধরে যে আমি অপেক্ষা করে আছি। তখন অত্যন্ত রেগে গিয়ে সে আমার দিকে আঙুলটা তুলে বলল, তোমার কারণে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। আমি তোমাকে নিয়ে কোনোদিনও কোনো স্বপ্ন দেখিইনি, তাই তুমি আমাকে বিরক্ত করার কোনো চেষ্টা করবে না, আর আমার কাছেও ঘেঁষবে না। তুমি চুপচাপ তুমি তোমার নিজের জায়গায় থাকো, আর আমার মাথা খারাপ করে ফেলো না। তোমার সঙ্গে আমার বিয়ে হওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল। প্রথম রাতে স্বামীর মুখ থেকে এমন কঠোর কথা শুনে আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। বাসর রাতে স্বামীর ভালোবাসা পাওয়ার তো অনেক দূরের কথা, তার কাছ থেকে পাওয়া অপমান আমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছিল। ছোটবেলা থেকে যখন সবার মুখে শুনতাম যে তখন থেকেই একটা নতুন স্বপ্ন চোখে বাসা বেঁধেছিল, আর আজ এই স্বপ্নটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। আমি যা ভেবেছিলাম, বাসর রাতে তার ঠিক উল্টোটা ঘটল। ভেবেছিলাম স্বামীর সঙ্গে অনেক মধুর সময় কাটাবো, কিন্তু সে তো আমার মুখ দেখতেও প্রস্তুত ছিল না। আমি দেখতে যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও আমার স্বামী বাসর রাতে আমাকে একবার ছুঁয়ে দেখেনি। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার স্বামী কী কারণে আমাকে এতটা ঘৃণা করত যে আমার মুখ পর্যন্ত দেখতে চাইতো না। বিয়ের প্রথম রাতটা আমি জেগে কাটিয়ে দিলাম, আর মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আমার স্বামী যদি আমাকে পছন্দ নাই করত, তাহলে সে আমাকে বিয়ে করলো কেন? সেটা এই বিয়েতে অসম্মতি জানাতে পারত। বিয়ের প্রথম রাতে আমি উপলব্ধি করেছিলাম যে আমার জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সারা রাত আমি দুশ্চিন্তায় কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আমার যা কোনো রকম আওয়াজ না দিয়েই হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে পড়লেন। সেই মুহূর্তে আমি বিছানায় এক কোণে মন খারাপ করে বসেছিলাম। ঘরে ঢুকে আমার যা আমার স্বামীকে মেঝেতে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার আমার সুন্দরী দেওরানী, নিজের রূপে জাদু দেখিয়েও আমার ভাসুরকে নিজের। আমি আমার জামানের আচরণ ও অদ্ভুত কথাবার্তা শুনে খুব একটা অবাক হইনি, কারণ আমি স্বামীর দুর্ব্যবহারে আগে থেকে ভীষণভাবে মর্মাহতা ছিলাম। এরপর আমার যা বললেন, তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো, এই কথা বলে তিনি ঘর থেকে বাইরে চলে গেলেন। সে কিন্তু আমার স্বামীর নিজের ভাইয়ের স্ত্রী নয়, সে আমার স্বামীর চাচাতো ভাইয়ের স্ত্রী। তিনি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি যে বাসর রাতে আমরা দুজন কেন এভাবে আলাদা ছিলাম। এমনকি তার হাবভাব দেখে মনে হয়েছিল যেন তিনি আগে থেকেই যেন সবকিছু জানেন। শ্বশুর বাড়িতে এভাবে 3 দিন কেটে যাওয়ার পর
সেদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আমার সেই যা সকালে বাড়ি থেকে চলে গেছেন। শুধু তাই না, আমার স্বামীকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের আর কিছুই বোঝার বাকি রইল না যে আমার স্বামী ও তার ভাবির মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং তারা দুজনেই একসঙ্গে বাড়ি ছেড়ে পালিয়েছেন। আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে বিয়ের পর আমার জীবনে এমন কিছু দেখতে হবে। যার কাছে আমি ছোটবেলা থেকে ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখতেছিলাম, সে আমাকে এভাবে ঠকাবে। অন্যদিকে আমার ছোট মামাতো ভাই অর্থাৎ আমার দেবর, ছোটবেলা থেকে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। তাই সেদিন আমার স্বামী ও জায়ের এমন নক্কারজনক কাজের কারণে আমি আবেগের বশে আমার দেবরের বুকে মাথা রেখেছিলাম, আর আমি সেদিন অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম। ওদিকে আমার মামি অর্থাৎ আমার বর্তমানের শাশুড়ি আমার যাকে প্রচুর গালমন্দ করে বলছিলেন যে ওই মহিলার জন্য পুরো সংসারটা আজ আমাদের ধ্বংস হয়ে গেল, ওই ডাইনি আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল। তারা যে দেবর ও ভাবি মিলে সম্পর্কে জড়িত ছিল, বাড়ির কেউই তা কোনোভাবে টের পায়নি। সেদিন যখন আমাদের বাড়িতে এই বিষয়টি নিয়ে প্রচণ্ড হট্টগোল চলছিল, তখন আমাদের সেই বাড়ির পাশে মুদিখানা দোকানের এক আঙ্কেল জানিয়েছিলেন যে তিনি আমার স্বামী ও যাকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছেন। শ্বশুরবাড়িতে আমার আসা হয়েছিল মাত্র 3 দিন, তাই আমি এই বিষয়ে কিছুই জানতাম না যে আমার স্বামীর সঙ্গে আমার জায়ের ভিতরে অবৈধ সম্পর্ক ছিল। এরপর ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি যখন আমার স্বামীর সিন্দুক খুলে তল্লাশি শুরু করলাম, তখন আমার পায়ের নিচে মাটি একেবারে সরে গেল, কারণ আমার স্বামীর সিন্দুকে আমার যা ও আমার স্বামীর একসাথে তোলা অনেক ছবি ছিল। এদিকে সবকিছু জানাজানি হওয়ার পর আমার যখন বাবা মা আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, তখন আমার মামাতো ভাই অর্থাৎ আমার দেবর আমার বাবা মাকে অনুরোধ করে বললেন মেয়ে কিছুদিন যেন তাদের সঙ্গে থাকি। আমি বাসায় চলে গেলে তারা নাকি সবাই একেবারে মানসিকভাবে আরও ভেঙে পড়বে। আমার দেবরের কথা শোনার পর আমি বাবার বাড়ি আর ফিরে যাইনি। এরপর শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আমার মামাতো ভাইয়ের সঙ্গে প্রতিদিন অনেকটা সময় কাটাতাম। সে আমার বাসর ঘর আগে থেকেই তো আমার মামাতো ভাই ছিলেন এবং ছোটবেলা থেকে আমাদের মধ্যে কথাবার্তা ও হাসি ঠাট্টার সম্পর্ক ছিল। তো আমার স্বামী ও যা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর আমি আমার দেবরের সঙ্গে অনেক সময় কাটাতাম এবং আমি আমার দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতাম তার সঙ্গে। তো এদিকে আমরা দুজনে যখন একসঙ্গে সময় কাটাতাম, তখন আমার মামা মামি আমাদের কিছুই বলতো না, কারণ তারা ভালোভাবেই জানতো যে আমি কতটা কষ্ট পেয়েছিলাম। দিন যত যেতে লাগলো, আমিও মামাতো ভাই অর্থাৎ আমার দেবর একে অপরের সঙ্গে এবং সময় গড়ানোর সাথে সাথে আমি নিজের কষ্ট ভুলে ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলাম। যেমন যখন আমার দেবরের বাড়ি ফিরে আসার সময় হতো, তার আগে আমি পরিপাটি হয়ে সেজেগুজে তার জন্য অনেকক্ষণ হলো অপেক্ষা করতাম। তারপর একদিন যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলেন না, তখন আমিও আমার দেবর বাড়িতে একাই ছিলাম। তখন আমার দেবর কেবলই স্নান করে একটা তোয়ালে গায়ে জড়িয়ে সে নিজের ঘরে ছিল। আমি ঠিক সেই মুহূর্তে কোনো না কোনো কারণে ওর ঘরে প্রবেশ করি। তখন তার সুনাম দেহটি আমার দৃষ্টি আকর্ষণ করে, আর আমি অজান্তেই নিজের কল্পনার জগতে হারিয়ে যাই। বিয়ে হওয়া সত্ত্বেও আমার তো আর বাসর রাত হয়নি, তাই তখন আমার মনে ওই ধরনের ইচ্ছে বা স্বপ্ন জাগাটা স্বাভাবিকই ছিল। এরপর আমার দেবরের দৃষ্টিটা আমার দিকে পড়তেই সে ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভিতরে ডাকল। আমার ভাসুরের অবস্থা দেখে আমার তাকে খুব বেশি জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কারণ আমি তো একজন মানুষ এবং আমারও নিজস্ব ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তাই সেদিন আমি নিজের আবেগ ধরে রাখতে না পেরে হঠাৎ করে আমার মামাতো ভাইকে অর্থাৎ দেবরকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম। আমার দেবর তখন হেসে ফেলে আমাকে বলল, আরে আয়েশা, তুমি এটা কি করছো? আমি তখন লজ্জায় তার থেকে একটু দূরে সরে গিয়ে মাথাটা নিচু করলাম এবং সেই ঘরে আর এক মুহূর্ত থাকতে না পেরে দৌড়ে ঘর থেকে আমি বেরিয়ে গেলাম। এরপর আমার দেবরও দ্রুত পোশাক পরে নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসে বলল, আয়েশা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি সেদিন আমার মনের সমস্ত কথা আমার দেবরকে খুলে বলেছিলাম। সেদিন আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে দেবরকে জিজ্ঞেস করেছিলাম, আমি কি তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পারি এবং আমি তোমাকে পছন্দ করি এবং তোমার হাত ধরে আমার বাকি জীবনটা কাটাতে চাই। আমি আমার যত সব ইচ্ছা আছে তোমার মাধ্যমে পূরণ করতে চাই।
তখন আমার ভাসুর আমার হাতটি ধরে বলল, দেখো আয়েশা, তোমার সঙ্গে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। দেখতে অনেক সুন্দর, আর তোমার মতন একটি মেয়েকে সবাই নিজের স্ত্রী হিসেবে পেতে চাইবে। কিন্তু এই বিষয়টি সর্বপ্রথম আগে আমার বাবা মাকে জানাতে হবে। তারা যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তুমিও অনেক তরুণী, তুমিও সারা জীবনে একা থাক। তোমারও একজন জীবনসঙ্গীর প্রয়োজন আছে, তাই সবচেয়ে ভালো হবে যদি আমরা দুজন মিলে একে অপরকে বিয়ে করে নিই। আমি আজকে আমার বাবা মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। এই কথা বলে আমার দেবর আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাকে জড়িয়ে ধরেছিলাম। আমার দেবর আমার মাথায় হাত ঝুলিয়ে বলল, এবার আমি তোমার সব ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করে দেব। আমি তোমাকে অনেক ভালোবাসা দেব, যার জন্য তুমি অধীর হয়ে আছো। এরপর সেদিন রাতে যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরল, তখন আমার দেবরের বিষয় তার বাবা মায়ের সঙ্গে কথা বলল। তার বাবা মা অর্থাৎ আমার মামা মামি এটা শুনে খুব খুশি হলেন যে আমরা দুজন একে অপরকে বিয়ে করতে চাই। এরপরের অল্প কিছুদিনের মধ্যেই কাজী সাহেবকে আমাদের বাড়িতে ডেকে এবং আমাদের বাবা মাকে আমন্ত্রণ জানিয়ে আমাদের দুজনের বিয়ে পড়ানো হলো। এরপর আমার বাসর রাতে আমার ভাসুর আমার মনের স্বপ্ন ইচ্ছা পূরণ করে দিল। আমি যতটা আদর ভালোবাসা স্বপ্ন দেখতাম, তার থেকে অনেক বেশি আদর ভালোবাসা আমার দেবর আমাকে দিয়েছিল। বিয়ের পর থেকে প্রতিদিন দুপুরে উনি আমায় ডেকে নিত বাথরুমে আর বলতো, আয়েশা, আমার পিঠে একটু সাবান ঘষে দিবে? আমি যখন ওনার পিঠে সাবান লাগিয়ে দিতাম, তখন আমার নতুন বর সুযোগ পেলেই আর আমিও তার ভালোবাসার ছোঁয়ায় নিজেকে উজাড় করে দিতাম। আমি আমার ভাসুরের কাছে অপরিসীম ভালোবাসা পেয়ে অনেক সুখী। এই ঘটনাটা ঘটার পর আজ প্রায় 1 বছর হতে চলল এবং আমি এখন গর্ভবতী। খুব শীঘ্রই মা হতে চলছি আমি আমার সংসারে অত্যন্ত আনন্দ ও শান্তিতে আছি। আমার প্রথম স্বামীও আমার যা পালিয়ে যাবার পর আমরা তাদের আর কোনো খোঁজ খবর রাখিনি। এই জন্য হয়তো বলা হয়, যার ভাগ্যে যেটা লেখা থাকে ঠিক সেটাই হয়। আমার ভাগ্যেও হয়তো আমার দেবরের ভালোবাসা লেখা ছিল, তাই আমি তাকে আমার দ্বিতীয় স্বামী হিসেবে পেয়ে